আজকে সুবোধদা, কবি সুবোধ সরকারের সঙ্গে একটি আলাপচারিতা পুজোর আগে বাংলা কবিতা এবং আমাদের এই বদলে যাওয়া জীবনযাপন, যাকে নিও নর্মাল বলছি, তাই নিয়ে। তো আজকে যে পৃথিবী, সেখানে যেখানে 4 তলা ছাপিয়ে ক্রমাগত 28 তলা উঠছে, তেমনি কবিতাকে ছাপিয়েও কিরকম 22 তলা 24 তলা উঠছে। আমার বহুকাল আগের একটা ইন্টারভিউর কথা মনে পড়ছে সুবোধদা, যেখানে সুবোধদা বলেছিল যে কবিতাও বিনোদন, উচ্চশিক্ষিত বা উচ্চ রুচি সম্পন্ন লোকের জন্য বিনোদন। তো আজকে যদি আমি সেই জায়গা থেকে দেখি, তো এই আমাদের যে শান্ত সুনিবিড় সেই যে কবিতার কুটির, তার পাশ দিয়ে যে সব 22 তলা 26 তলা বিনোদনের নানা উপকরণ উঠছে, তাতে কি কবিতা কোথাও বিপন্ন? কবিতার জগৎ কি কোথাও একটু থ্রেটেন্ড ফিল করছে? নাকি কবিতার পৃথিবী, কবিতার জগৎ, কবিতার সঙ্গে সম্পৃক্ত মানুষেরা একই রকম আছে? নাকি ওই কবিতা তুমি কেমন আছো, যেমন থাকে ভালোবাসার মানুষ অপমানে, সেই কথাটাই সত্য হতে চলেছে? ধন্যবাদ বিনয়, ধন্যবাদ হ্যালো টেস্টিং পত্রিকাকে, ওয়েবজিনকে। খুব সুন্দর একটি অনলাইন ম্যাগাজিন আমরা এখন পড়তে পাই, খুবই নিয়মিত, খুব সুন্দর তার গঠন, পরিকাঠামো এবং অলঙ্করণ ঝকঝক। আমি হ্যালো টেস্টিং সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিনয়কে প্রথম প্রশ্নের, দীর্ঘ প্রশ্নের সংক্ষিপ্ততম উত্তর দেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে কবিতায় 4 তলা 8 তলা 16 তলা 32 তলা এটা হয় না। কবিতার অর্থের 5 তলা হয়, 10 তলা হয়, 2 তলা, অর্থাৎ লেয়ার্স, অনেকগুলো লেয়ার্স থাকতে পারে। তবে বেশি লেয়ার্স থাকলে অনেক সময় কবিতাও মার খায়। লেয়ার থাকে না, থাকা দরকার আছে, স্তর থাকবে, ভীষণ জরুরি সেটা। এই প্রসঙ্গে আমার আমি যেটা বলতে চাইছিলাম, কবিতার 4 তলা 5 তলা না, কবিতাকে ঘিরেই যে এখন নানা রকম বিনোদন, 22 তলা 24 তলা, কবিতাকে ঘিরে না, মানে কবিতাকে বিনোদনের যে নানা রকম উপকরণ এখন, সেটা বিনোদন। কবিতা এক অর্থে কোনোদিন বিনোদন ছিল না, এখনো বিনোদন হতে পারেনি, হয়তো বিনোদন হবেও না। যেটা টি.এস. ইলিয়ট বলেছিলেন, যেটা আমার ঘরে আমার মতো করে হয়তো চেপে বসেছে, আমি হয়তো বলেছিলাম ঘরে, আমার মনে পড়ছিল যে টি.এস. ইলিয়ট বলেছিলেন কবিতা ইজ আ সুপিরিয়র এন্টারটেইনমেন্ট। তো এই সুপিরিয়র এন্টারটেইনমেন্ট কথাটা কিন্তু খুব মারাত্মক, খুব সুন্দর, যেটা বিনয় বলতে চেয়েছি এখানে। আমার কাছে মনে হয় এই সুপিরিয়র এন্টারটেইনমেন্ট একমাত্র এটাই, যে প্রাচীন গ্রিসে যা একটা জায়গায় পৌঁছে গিয়েছিল হোমারের হাত ধরে, বা আমাদের দেশের প্রাচীন ভারতে পৌঁছে গিয়েছিল, সেই সময় থেকে শুরু করে শক্তি চট্টোপাধ্যায় পর্যন্ত, বা তারও পরবর্তী সময় পর্যন্ত, এখনকার সময় পর্যন্ত যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডের মধ্যে থেকে বিনোদন উঠে আসে। তবে জগধম্প যোগ করলেই কবিতার বিনোদন বাড়ে, এটা আমার মনে হয়। বিনোদনের সঙ্গে কবিতাকে গান হতে হবে, কবিতাকে নাচ হতে হবে, কবিতাকে চলচ্চিত্র হতে হবে, কবিতাকে ঢাক ঢোল পেতে হবে, এটা আমার কাছে অনেক সময় খুব অশান্তির মনে হয়। এই নানাবিধ অশান্তির মধ্যে শান্তির সন্ধানটাই তো কবিতা। তো আমি যেটাতে বিশ্বাস করি, আমি এই কথাটা বললাম এই টি.এস. ইলিয়টের ওই জায়গা থেকে, কিন্তু আমার মনে হয় এটা সুবোধদার কবিতার মধ্যেও পেয়েছি, যে কবিতা, দেবদাস আচার্য যেমন বলতেন কবিতা হৃদয় থেকে উৎসারিত আলো, বা পবিত্র মুখোপাধ্যায়ের কথা ছিল কবিতা বুকের রক্ত দিয়ে ফোটানো গোলা। তো এগুলো আমরা ছোটবেলা থেকে বিশ্বাস করেছি। এবং সুবোধদারও যে কবিতা ঋক্ষমেশ কথা থেকে শুরু করে আড়াই হাত মানুষ, চন্দ্রদোষ ওষুধের সারে না, একা নরকগামী, একের পর এক কবিতা, এবার তারপরে ভালো জায়গাটা কোথায়, ছি অবশ্য তার আগে, একের পর এক কবিতায়, রাজনীতি করবেন না কাব্যগ্রন্থে, ধন্যবাদ নবীজিকা সেন, আমরা কিন্তু সেই অনন্ত রক্তক্ষরণের কথা পেয়েছি। এবং যেখানে কোথাও একটা গিয়ে রক্তক্ষরণটাই হয়ে উঠেছে আমাদের ভাষার আবরণ, বা আবরণ বলতে পারি। আজকে যে
সুবোধ সরকারকে আমরা পাচ্ছি বিগত 2-3টি বইতে। দিনের বেলা দেখা যায় না, যে কাব্যগ্রন্থ প্রকাশিত হতে চলেছে নক্ষত্রের জামা বা বৈশাখী ও ববডিগান থেকেই আমি বলতে পারি যে পরিবর্তনটা আসছে, যে সুবোধ সরকার একজন আদ্যন্ত প্রেমের কবি হয়ে উঠছেন। তো এই যে প্রতিবাদ প্রেমের চেহারা নিল, বিচ্ছেদের হোমবন্যী হতে পূজামূর্তি ধরি প্রেম দেখা দিল দুঃখের আলোতে, রবীন্দ্রনাথ লিখেছিলেন। তো এই প্রতিবাদ যেখানে প্রেমের মূর্তি ধারণ করল, এর নেপথ্য বা এর অভিমুখ, এর সঙ্গে সংশ্লিষ্ট কথাগুলো আমরা কবির মুখ থেকেই জানতে চাই। আমাকে এই পুজোর সময়ে একটি পত্রিকা আমাকে বললো যে সুবোধদা, আমরা খবর পেয়েছি আপনি অনেক কবিতা লিখেছেন। এই কোভিডের সময় প্রায় 200-300 কবিতা আপনি লিখেছেন। আমাদের 10টা কবিতা দেবেন। তো আমি বললাম যে দেখি না, আমাদের একটাই অনুরোধ যে আমরা একটা আফগানিস্তান নিয়ে সংখ্যা করছি। তাহলে খুব ভালো করো, তাহলে সেই কবিতাই দেবেন। তখন ফোনটা রাখার আগে আমি বললাম যে তুমি আফগানিস্তান নিয়েই করো, আর আমেরিকা নিয়েই করো, আর ভারতবর্ষ নিয়েই করো, আমার কবিতাগুলো হবে প্রেমের কবিতা। সুতরাং আফগানিস্তানের জন্য যদি কোনো আমার কবিতার মধ্যে দিয়ে যদি কোনো মেসেজ দেওয়ার থাকে, তা হচ্ছে আমার প্রেমের কবিতা। যে যদি কোনো মানুষ, তার বয়স যাই হোক, কিশোর হোক, বালক হোক, যুবক হোক, প্রৌঢ় হোক, বৃদ্ধ হোক, তিনি যদি একটি মেয়ের হৃদয় আবিষ্কার করতে পারেন, যেটা আসলে নিজেকেই আবিষ্কার করতে পারেন, তাহলে তিনি তার দেশকে আবিষ্কার করতে পারবেন, তিনি তার পৃথিবীকে আবিষ্কার করতে পারবেন। এই বিশ্বাস আমার গত 4-5টা বলতে এই বিশ্বাস আমার আরো বেশি দৃঢ় হয়েছে। প্রেমের কবিতা আমি লিখেছি, এমনকি কাশ্মীর যখন পড়ছে সেটাতেই আমি সেই অংশটার নাম দিয়েছিলাম, যে বইটির কথা আপনাদের মনে করিয়ে দিলে দিনের বেলা দেখা যাবে। সেখানে আছে হচ্ছে লাভ ইন কাশ্মীর। এই লাভ ইন কাশ্মীরের সময়ও কিন্তু আমি সম্পূর্ণ প্রেমের কবিতা লিখেছি। শুধু তালিবানের জন্য আমার প্রেমের কবিতা রয়েছে। তালিবানের জন্য প্রেমের কবিতা, এটা একটা খুব স্টেটমেন্ট হতে যাচ্ছে। আমি একটা অন্য বিষয়ে যাচ্ছি, সেটা হচ্ছে অনেক সময় আমরা দেখি বা আজকে এই জিনিসটা আরও খুব প্রকট স্পষ্ট হয়ে উঠেছে যে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটা কবিতার লাইন ছিল যে দুটো মানুষের যদি সম্পূর্ণ একমত হয় সব বিষয়, দুটো মানুষের মধ্যে একটা মানুষ না থাকলেও চলে পৃথিবীতে, বরং দ্বিমত হয় দ্বিতীয় বিদ্যায়। তো আজকে আমাদের অনেকেরই একটা ধারণা সোশ্যাল মিডিয়ার এই রমরমার সময় আরও যে বন্ধুত্ব হোক, সম্পর্ক হোক, সব যেন একটা একমাত্রিকতার উপর দাঁড়িয়ে আছে, যে আমাদের মত প্রায় একই হতে হবে বিভিন্ন ব্যাপারে। কিন্তু আজকে আমি আমার কথা বলতে পারি যে আমার সাথে সুবোধদার 10টা মতের 10টা বিষয়ের মধ্যে 5টা বিষয়ে আমরা ভিন্ন মত হই, কিন্তু তাতে পারস্পরিক ভালোবাসা বা সৌহার্দ্য বা অগ্রজনুজের সম্পর্কে কোনো টাল খায় না। তো সুবোধদাকে আমি এটা বারবার দেখেছি, এই আজকে এখানে ইন্টারভিউ নিতে গিয়েও দেখলাম বিভিন্ন প্রতিবেশী বা বিভিন্ন জনের সাথে আমি এতে দেখেছি যে অনেকের সাথে মতে নাই মিলতে পারে, মতান্তর হতেই পারে, কিন্তু মনান্তর হয় না। তো এই যে ভিন্ন মতের সেলিব্রেশন একসাথে, যেটা সুবোধদার কথাও আছে একটা, যেটা আমি শুনেছি যে তারাশঙ্কর মানিক বিভূতিভূষণকে কি আমরা আলাদা আলাদা করে পড়ব, তো এইটা নিয়ে একটু কয়েকটা কথা শুনতে চাই। এই তারাশঙ্কর বিভূতি মানিককে যদি আমরা বুকে নিয়ে দুপুরবেলা ঘুমোতে পারি, তাহলে আমরা তো কেউ প্রশ্ন করি না, প্রশ্ন তুলি না, আগে তো লিখতে হবে। লিখলে তো সব মানে 7 খুন মা আমার কাছে লিখতে হবে। তারাশঙ্করের মতো লিখে দেখাও, মানিকের মতো লিখে দেখাও, সতীনাথের মতো লিখে দেখাও। তিনজনকেই নোবেল প্রাইজ দেওয়া উচিত ছিল, এরকম লেখক তারা।
তো তাদের জন্য তারা কবে কি রাজনীতি করেছে, কোন রাজনীতি ভুল করেছে, কোন রাজনীতির তারা ভিকটিম ছিল, অথবা তারা কেন পা দিয়েছে সেখানে, এইগুলো কোনো প্রশ্নই হতে পারে না একজন লেখকের ক্ষেত্রে। ঠিক যেরকম ভাবে এজরা পাউন্ড কিংবা টি.এস. এলিয়ট যদি ভাবা যায়, এজরা পাউন্ড এবং টি.এস. এলিয়টের বন্ধুত্ব পৃথিবীর বিখ্যাত, বা সুনীল শক্তির থেকেও বেশি বন্ধুত্ব, বা ওয়ার্ডসওয়ার্থ কোলরিজের চাইতেও বেশি বন্ধুত্ব। তো বন্ধুত্বের ইতিহাস তো আসলে কবিতার ইতিহাস। তো সেই দিক থেকে আমার মনে হয় যে যখন এজরা পাউন্ডকে সবাই বর্জন করছে, মিশছে না এজরা পাউন্ডের সঙ্গে, দেখলে এড়িয়ে যাচ্ছে, তখন এই লোকটা ইয়ের থেকে এসছে, ডাবলিন থেকে একটা ছেলে এসেছে, আর সে একটা উপন্যাস লিখেছে, সে উপন্যাসটার নাম নাকি ইউলিসিস। আর সেটা 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 সে কোথাও ছাপাতে পারছে না, এবং সেটা সব জায়গা থেকে রিজেক্টেড হয়ে ফেরত আসছে, এবং সে কিছুতেই ছাপাতে পারছে না। তখন এজরা পাউন্ড এগিয়ে এলেন এবং দায়িত্ব নিলেন এবং বললেন যে এই উপন্যাসটি পৃথিবীর একটি দলিল হতে চলেছে মানব সভ্যতা, আপনারা ছাপুন। যারা ছেপেছিল তারা বোঝেনি, কিন্তু এটা বুঝেছিল যে এজরা পাউন্ড যা বলবে তা সত্যি পাবে। এজরা পাউন্ড যদি কোনো কবির কবিতার প্রথম 32 লাইন কেটে দেয়, তাহলে বুঝতে হবে সেই কবিতার বই কিন্তু নোবেল প্রাইজ পাবে। সুতরাং এজরা পাউন্ড সেই মাপের বন্ধুত্ব তৈরি করেছিলেন, ইন স্পাইট অফ দ্য ফ্যাক্ট যে তিনি ভুল করে রাজনৈতিকভাবে যে পথে গিয়েছিলেন তা বড় মারাত্মক। সেটা সম্পূর্ণভাবে সেই সময়ে তিনি বুঝতে পারেননি। এই একই দুর্ভোগ পোহাতে হয়েছিল রবীন্দ্রনাথকে। সেটা আমাদের দেশে খুব বেশি আলোচিত নয়, কিন্তু রোমারোলার দেশে খুব বেশি আলোচিত, সেটা মুসোলিনির দেশে খুব বেশি আলোচিত, এবং অত্যন্ত অপমানিত হতে হয়েছিল রবীন্দ্রনাথকে। এবং তারপরে সে বিষয়ে তো শঙ্কর ঘোষের কবিতা আছে, তো এবং সে বিষয়ে লন্ডন থেকে প্রকাশিত একটি মোটা বই আছে, সমস্ত চিঠিপত্র, সমস্ত ডকুমেন্টেড। রবীন্দ্রনাথও সে একই ভুল করেছিলেন যে ভুল এজরা পাউন্ড করেছিলেন। সুতরাং এই সমস্ত ঋষি মহারিষিদের ভুলগুলোর থেকে যদি আমরা একটু ছোটখাটো মানুষ যদি একটু দুটুকরো শিখতে পারি, তাহলেই কিন্তু আমাদের ফেসবুকটা পাল্টে যাবে, কিন্তু শিখবো না আমরা। আরেকটা জিনিস এইতে আসে যে একজন মানুষের তো বিভিন্ন রকম ভূমিকাও থাকতে পারে। সজনীকান্ত দাশের ভূমিকা জীবনানন্দ দাশের ক্ষেত্রে আমরা কি ছিল সবাই জানি। আবার সজনীকান্ত দাশ পথের পাঁচালী প্রকাশের ক্ষেত্রে একটা খুব অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। আবার জীবনানন্দ যখন শেষ দিনগুলোতে হাসপাতালে, তখনও তার ভূমিকা অন্যরকম এইতে ছিল, নিয়ে এসেছিলেন। তো একটা মানুষ তো সেই জায়গা থেকে পাল্টায়ও, যে জায়গা থেকে। এবং আমি একটা কারণে যাকে আমি রবীন্দ্রনাথ সম্বন্ধেই বলছি, যে রবীন্দ্রনাথের যে কথাটা উঠলো যে ইটালিতে মারা গিয়েছিলেন রবীন্দ্রনাথের খুব ঘনিষ্ঠ সুহৃদ উইলিয়াম পিয়ারসন। তো রবীন্দ্রনাথ তার এরকম অস্বাভাবিক মৃত্যু কেন হলো তার কারণের জন্যও দ্বিতীয়বার ইটালি গিয়ে থাকতে পারেন। আমি ভেবে নিচ্ছি একটা জিনিস, এবং সেটাই সত্যি হচ্ছে, এবং তার বিষয়ে এই লোকটিকে আমি আমার মতানুযায়ী রঙিন করে দিচ্ছি, কিন্তু এটা আমাদের মধ্যে চলতে থাকে। যাই হোক, তো আমি এই যে কবিতার সঙ্গে যখন বৃহত্তর পৃথিবী জড়িয়ে যায়, আবার বৃহত্তর পৃথিবী না জড়ালে কবিতাও বাঁচে না। তো সেই প্রসঙ্গে আমি একটা কথায় আসবো, যে আজকে সুবোধ সরকারের কবিতা, এটা অনেকেই বলছেন যে নিভৃতচারী হচ্ছে, কারণ প্রেমের কবিতা তো, প্রেম তো নিভৃতি চায়, গোপনীয়তার মালিকানা চায় তো প্রেম। তো সেই জায়গা থেকে কিন্তু তার বাইরের জীবনটা, সাহিত্য একাডেমির বাংলা ভাষার কনভেনার বা পশ্চিমবঙ্গ কবিতা একাডেমির চেয়ারম্যান, তো এই বাইরের দায়িত্বগুলো এত বেড়ে যাচ্ছে বলে কি তার কবিতায় অন্তর্মুখী হয়ে উঠছে? এটা কি একটা বাইরের যে দায়িত্বগুলো আছে, সেগুলো বাইরের দায়িত্বগুলো সম্পর্কে আমার একটা কথা আছে, ঠিক আছে? সেগুলো প্রত্যেকটা ইনস্টিটিউশনের প্রতি আমি শ্রদ্ধা রেখে একটা কথা বলি, সেটা হচ্ছে যে অনেক সময় ক্ষতি করে, বাইরের চাপ ক্ষতি করে। কিরকম ক্ষতি করে আমি একটা হিসেব দিই। ধরা যাক, পশ্চিমবঙ্গ কবিতা একাডেমি বছরে একটি বিশাল ব্যাপক, সম্ভবত ভারতবর্ষের সবচেয়ে বড় একটা কবিতা উৎসব করে, সম্ভবত সংখ্যার হিসেবে সবচেয়ে বড়। তো আমি হিসেব করে দেখলাম যে এক বছর 500 জন কবিকে আমরা প্রায় সুযোগ দিয়েছি।
কিন্তু তার বাইরেও তো আরো 500 আরো 500 আরো 500 ছড়িয়ে আছে। তাদের নাম তো এসে পৌঁছয় না আমাদের কাছে, তাদের নাম তো এসে পৌঁছতে সময় লাগবে, সেই সময়টা দিতে হবে। কিন্তু ওই যে বাইরে থেকে যাওয়া আরো অনেক রকম 500 রয়েছে, তাদের মধ্যে থেকে 5 জন ক্ষিপ্ত হয়ে ওঠে, তাদের মধ্যে থেকে 10 জন ক্ষিপ্ত হয়ে ওঠে এবং শান্তি নষ্ট করে, এবং তারা অত্যন্ত খুব বাছা বাছা শুদ্ধ শব্দ ব্যবহার করতে শুরু করে। এই যে জায়গাটা, এই জায়গাটা মাঝে মাঝে মনে হয় এই জিনিসগুলো যখন ঘটে তখন মনে হয় যে এর মধ্যে আমি আর থাকবো না, এটা থেকে বেরিয়ে আসছি। কি হবে, আমার তো কোনো লাভ নেই, আমার তো লেখার ক্ষতি হচ্ছে। এই যে এই সমস্ত লোকগুলো, আমার কি লাভ? আমি কোনো একাডেমির থেকে একটা পয়সা নিই না, আমি যে দুটো একাডেমির সঙ্গে যুক্ত সেখানে আমি একটি পয়সা নিই না, আমি কোনো গাড়ি নিই না। আমার নিজের যে একটা গাড়ি আছে, যেটা আমার নিজের ড্রাইভার, আমার নিজের গাড়ি, নিজের পেট্রোল, সেটাতেই আমি অভ্যস্ত এবং আমি কমফোর্টেবল। আমি যেখান থেকে কিছু নিই না, সম্পূর্ণভাবে অবৈধ নিই, একটা কাজ করি এবং সেই কাজটা করে সুনাম যা হয় তার দুর্নাম হয়। কেননা বাইরের লোকেরা ভাবে যে এই লোকটা এইসব একাডেমিগুলো চালাচ্ছে, এই লোকটাই দেখো আমেরিকা যাচ্ছে, এই লোকটা দেখো প্লেনে উঠে দিল্লি যাচ্ছে, এই লোকটা এই দেখো বড় বড় টেলিভিশনে কথা বলছে, এই লোকটা দেখো খবরের কাগজে নাম বেরোচ্ছে, এই লোকটা দেখো 30টা কবিতা বেরোচ্ছে। মার বেটা, এই যে প্রবণতা খাচ্ছে, ডাক্তার দেখাচ্ছে, এই যে প্রবণতা যারা তারা বোঝে না যে সেই ছেলেটা শরণার্থী পরিবারের ছেলে, যে কিনা সন্ধেবেলায় একটা বাটি পাড়ার মিষ্টির দোকানে একটা বাটি নিয়ে গিয়ে ছানা এরকম কাপড়ের টোপলা করে ছানা বেঁধে রাখা হতো, এখন হয় কিনা আমি জানি না, বেঁধে রাখা হতো। সেই ছানার পোটলা থেকে টপ টপ করে জল পড়তো, ছানার জল, আর সেই বাটিতে করে সেই ছানার জল ধরে এনে আমি আর আমার ছবি সন্ধ্যেবেলায় লুকিয়ে লুকিয়ে খেতাম। পরে আমি একটা কবিতা লিখেছিলাম, ওগুলো ফোটা ফোটা ছানার জল নয়, ওটা আমাদেরই চোখের জল, সেটাই আমরা খেয়ে বড় হয়েছি। অর্থাৎ শুধু ছানার জল খেয়ে একটু বড় হয় না, পেটে ভাত লাগে, রুটি লাগে। মাই সেকেন্ড মিল ওয়াজ আনসার্টেন, এরা কেউ জানে না। কিন্তু যার মা একটা কেবলমাত্র তুলসী গাছ নিয়ে, তারা দেখে ওই দেখ আমেরিকা যাচ্ছে, ওই দেখ ফুল ব্রাইট, ওই দেখ আয়োয়া, ওই দেখ গ্রিস, এইসব তারা ভাবে। এই যে মানসিকতাটা, এই মানসিকতাটা থেকে যদি তারা বেরোতে না পারে, যে কি কষ্টের মধ্যে দিয়ে আমি আজকে যেখানেই এসে থাকি না কেন, সেটার জন্য আমি কষ্ট করেছি এবং সেই কষ্টটার মূল্য আমাকে দিতে হয়েছে। আমি খেতে পাইনি ছোটবেলায়, বড় হয়ে অনেক রকম মান অপমান সহ্য করেছি। কলকাতায় যখন এসেছি কৃষ্ণনগর থেকে, কলকাতায় কেউ আমাকে জায়গা দেয়নি, কেউ আমাকে বলেনি একটা চেয়ারে এখানে এসে বসো। আস্তে আস্তে চেয়ার পেয়েছি, বহুদিন বাদে একটা বসার সুযোগ পেয়েছি। কেউ আমাকে লাভ মেরে আকাশ থেকে পেরে এনে বলেনি এই নিয়ে একটা এয়ার ইন্ডিয়ার টিকিট দিলাম, তুই চলে যা আমেরিকায়, নিউ ইয়র্কে চলে যা, ওখানে গিয়ে অ্যালেন গিন্সবার্গের সঙ্গে দেখা করে আয়। সেটাই ঘটেছিল আমার জীবনে, কিন্তু সেটার পেছনেও তো অনেক ইতিহাস আছে। তার জন্য অনেক পড়াশোনা করতে হয়, অনেক কষ্ট করতে হয়। আমি দিনে 8 ঘন্টা বসি কবিতার জন্য। আমি আজকে এখানে বলে যাচ্ছি, এদের এখানে অন রেকর্ড বলে যাচ্ছি, আমার কাছে রেসিপি আছে। ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু ফ্লাই হাই, 8 ঘন্টা করে পরিশ্রম করে। ইয়েস, ফলো মি। 8 ঘন্টা রাজি? 8 ঘন্টা রাজি? পারবে না। 8 ঘন্টা চাকরি করবে, পারবে না। আমি করেছি, দিনের পর দিন পরিশ্রম করেছি। একটা কবিতা লিখতে শুধুমাত্র একটা কবিতা লেখার জন্য 5 মিনিট 6 মিনিটের ব্যাপার নয়, তার পেছনে থাকে 6 ঘন্টার পরিশ্রম। সেটা কে করবে এই 6 থেকে 8 ঘন্টা? কিন্তু জানি এদেরকে একটা লেখা লিখতে গিয়ে আমি দেখেছি ভাষানগরের থেকে 1 ঘন্টা 2 ঘন্টা কনসেন্ট্রেট করতে পারে না, না পড়তে পারে না লিখতে পারে। তাহলে কি করে হবে? রেসিপি আছে আমার কাছে। এই কথা আমি একেবারে আইওয়া বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে বলেছিলাম যে একজন লেখককে পরিশ্রম করতে হবে, পরিশ্রম ছাড়া লেখক কখনো লেখক হতে পারে না, অসম্ভব। শুধু উপন্যাস লিখে পরিশ্রম নয়, উপন্যাস তো তুই তো উপন্যাসিক, এখন তো তুই মনে হয় না একটা কবিতার পেছনে কি পরিশ্রম করতে করেছিস? অসম্ভব। একটা কবিতার পেছনে যে পরিশ্রম করতে হয় সেই পরিশ্রমটা এরা ভাবে না। এটার জন্য আমার খুব বেদনা হয়, আমার খুব কষ্ট হয়। লিখতে হলে সিরিয়াসলি লেখো, আর লিখতে যদি ইচ্ছে না করে
অনেক রকম এন্টারটেনমেন্ট আছে, টালিগঞ্জ আছে, হ্যাঁ টালিগঞ্জ আছে, আছে কত কি জায়গা আছে, খেলার মাঠ আছে, কত সহজে অ্যাড আছে, কত সহজে নাম তোলা যায়। কবিতা লিখে তো নাম করা যায় না। জীবনের শ্রেষ্ঠ এই সময়ের শ্রেষ্ঠ কবিতা লিখে হয়তো একজন লেখক সম্পূর্ণ অচেনা থেকে যান, সুনাম করা যায় না। নাম করতে চাও, নাম ধাম করতে চাও, টাকা পয়সা করতে চাও, অন্য অনেক মাধ্যম আছে, সেখানে যাও, সেখানে করো। কবিতা দিয়ে একটু পারে, কবিতা লিখবো আবার লোককে গালাগাল দিব, এটা হয় না। একসাথে 30টা বেরোলে অনেককে অনেক কথা বলে, কিন্তু 7 বছর বেরোয়নি সেইটা কেউ মনে রাখে না হয়তো। বা এক্স্যাক্টলি, এটাই হচ্ছে যখন 7 বছর ধরে, থ্যাংক ইউ বিনায়ক প্রসঙ্গটা মনে করে দিই, যে বেদনার মধ্যে দিয়ে আমি গিয়েছি। একটা লাইন, প্রতিটা লাইন মানে যেন মনে হচ্ছে যে যেন আজকে যখন ভাবি যে সেই 7 বছরের প্রতিটা দিন কি অসহায় লাগতো, যে কেন আমার সঙ্গে কেন এটা হবে, আমি কি অন্যায় করেছি, কেন কবিতার ভারপ্রাপ্ত সম্পাদক তিনি আমার কবিতাগুলো নিয়ে ফেলে দিচ্ছেন, দিনের পর দিন নিয়ে ফেলে দিচ্ছেন, বা আমি যাতে আর জমা না দিই তার ব্যবস্থা করে রাখছেন। এই 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 অটোক্র্যাসির বিরুদ্ধে, এই ফ্যাসিজমের বিরুদ্ধে আমাকে লড়াই করতে হয়েছে, শুধু 7 বছর নয়, তারপরে আরো। আমার 5.5 বছর ছিল, কিন্তু আমি নো ওয়ান সেটাতে, কিন্তু এইটাই এই যে জায়গাটা আমি যেখানে ভিন্ন মতে নিতে বললাম যে আমি কারোর সাথে আমার অপছন্দ কেউ হতেই পারে বা পছন্দ কেউ হতেই পারে, কিন্তু আমার জায়গাটা সকলের জন্য খোলা থাকবে, কারণ জায়গাটা তো আমার নয়, জায়গাটা তো আমি একটা জায়গার দায়িত্বপ্রাপ্ত মাত্র, আমি একটা জায়গার কর্ণধার নই। তো এই জায়গাটা মানুষ মনে রাখে না। এবং দ্বিতীয় একটা পয়েন্ট আছে যেটা, যে আজকে কবিতা একাডেমি নানাবিধ অসুবিধায় পড়ে থাকা, অসুবিধার মধ্যে পড়ে যাওয়া কবিদের, কবিতা চর্চা করা মানুষদের জন্য যে কাজগুলো করছে, একটা লোক যদি দায়িত্ব না নেয়, কাউকে না কাউকে তো দায়িত্ব নিতেই হবে। তাহলে পুণ্যশ্লোক দাশগুপ্তর মতো কবির কলকাতায় চিকিৎসা হবে কি করে? এটাও, এই দায়িত্বটা তো কোনো কবিকেই নিতে হবে। এটা হ্যাঁ, সে তো বটেই। মানে আমার মনে হয় যে একজনকে তো এগিয়ে আসতে হবে। আজকে যখন নর্থ বেঙ্গলের পুণ্যশ্লোক যখন কলকাতায় এসে পৌঁছন, আমার এখনো মনে পড়ে কবিতা উৎসবের আগের রাত্রি আমার বন্ধু, গায়ক বন্ধু এবং মন্ত্রী ইন্দ্রনীল সেন এসে বললেন যে চলো সুবোধ আমরা পুণ্যশ্লোক যেখানে একটা পণ্ডিতিয়াতে ভর্তি আছে, পণ্ডিতিয়া থেকে ভর্তি থাকে আমার শুধু জীবনানন্দ দাসের কথা মনে পড়ে, ভয় লাগে। তো তখন দুজন মিলে গিয়ে ওর সঙ্গে সব ব্যবস্থা করে সমস্ত কিছু করে আমার মনে হলো যেন কবিতা উৎসবের আগের রাত্রিটা সরস্বতী পুজোর রাত্রি, আগের রাত্রি মনে হলো। সেই আনন্দটা হয়েছিল। আবার ঠিক সেরকমভাবে যখন ব্যক্তিগত স্তরে যখন নির্মল হালদার সুদূর পুরুলিয়া থেকে তার বিপন্নতার কথা জানতে পারি, তার সঙ্গে যখন কথা হয়, তো তার পাশে যখন দাঁড়াতে না যদি না পারি, আমরা যদি সবাই তার পাশে দাঁড়াতে না পারি, ঠিক তার মতো আরো অনেক নির্মল আছে, পূর্ণ শ্লোকের মতো আরো অনেক পূর্ণ শ্লোক আছে, তাদের পাশে যদি আমরা দাঁড়াতে না পারি, তাহলে আর কবিতা লিখতে না, তাহলে কবিতা লেখা শুরু হবে। এইটা মানে তরুণ কবিদের কি করতে হবে সেটা সেই প্রশ্নের আগেই সেই জিনিসটা উত্তরটা পাওয়া গেল। 8 ঘন্টার রেসিপি, যে রেসিপিটা মানে কজনের পক্ষে মানা সম্ভব সেটা জানি না, কিন্তু সেই উত্তরে সেই জন্য সেখানে আর যাবো না। আমাদের ব্যাংকের চাকরি করে 8 ঘন্টা লেখাপড়া করেছে, লেখাপড়া চালিয়েছে, এবং 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 ঘটনাটা একটা ব্যাংকের চাকরি যখন করছেন তখনই তো ওই ওয়েস্টল্যান্ড লিখেছিলেন আমাদের পেপার সময় পড়ে। হ্যাঁ, আমাদের সময়ও ফুরিয়ে আসছে। তো আমি পুজোর যে ব্যাপারটা এতে বলবো যে একটা, কিন্তু পুজোর সঙ্গে পুজোর মানে অত একটা পুজো কিভাবে কাটাবে এটা সেটা নয়। আমি 1997-98 থেকে দেখছি যে
মানে তার আগে থেকে, কিন্তু আমি সেই সময়টা থেকে দেখছি, বা আরেকটু আগে 96-97 থেকে, যে কোথাও সুবোধ সরকারের কবিতা পড়া মানে অজস্র লোকের ভিড়। তাতে অনেক সময় অল্প বয়সে যখন লিখতে এসেছি ঈর্ষান্বিতও লেগেছে দু এক সময়, যে দুজন আমার কাছে আসছে না কেন, 200 জন সুবোধদার কাছে ছুটে যাচ্ছে। এটা স্বাভাবিক সেই সময়তে। আর তো এই যে যে কোথাও কবিতা পড়লেই 200 জন, 150 জন, 300 জন, 400 জন এগিয়ে যায় একেবারে, মানে তার অটোগ্রাফ নেওয়ার জন্য বা সদ্য লেখা বইতে 2 লাইন লিখিয়ে নেবার জন্য। তো এখন সেলফি। কিন্তু গত 2 বছর সেই তাকেই, মানে আমাদের সবাইকে, কিন্তু সবার পক্ষে তো মানে কি বলবো, যে সমুদ্রের টুরিস্ট নেই সে সমুদ্রের বেদনা কম, কিন্তু মানে যেখানে এত লোক, এবার এখন এই যে কথাটা পাঠককেও বলা যে না ওই কতটা দূরত্ব থেকে সামনে আসবেন না, এইটা কতটা বেদনার। এবং পুজোতে যদি এবারও যদি 4টে প্যান্ডেল ঘুরতে গেলে হয়তো ওরকম 10 জন এগিয়ে এলো, এবং তারপরে তাদের দেখেই ওই দূরে সরে যাওয়া, এইটা আমি কিন্তু খুব নিরস একটা কথা বলবো। এবং এবারের পুজোটা হচ্ছে খুব সাংঘাতিক পরীক্ষার পুজো। তো আমরা একটা এমন একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যে থার্ড ওয়েভ আসবে কি আসবে না। থার্ড ওয়েভ আসবে না যদি একটু থাকে না, থার্ড ওয়েভ আসবে যদি এরকম করে বসে থাকে। সুতরাং আমার মনে হয় যে এই পরীক্ষাটা পুজোর সময়, এই পরীক্ষাটা দিতেই পারে। পুজো আনন্দের, ভীষণ আনন্দের। আমরা সবাই চাই এই পুজোতে আনন্দ করতে, কিন্তু এইটা সময়, এছাড়া কোনো পথ নেই বাঁচার। এইটা মুখে থাকলে 90% এইটা মুখ থেকে সরালেই 90% আনসার বিপজ্জনক ভাবে 90% মন থেকে পাবে। সুতরাং এইটা আমার 2টো ভ্যাকসিন হয়ে গেছে, ওদের 2টো ভ্যাকসিন হয়ে গেছে, সবারই 2টো ভ্যাকসিন হয়ে গেছে, কম বয়সীদের হয়নি। সুতরাং এই পুজোতে যাতে কম বয়সীদের আরো তাদের নিরাপত্তা দেওয়া যায়, পুজোটা যাতে সুন্দর হয়, পুজোতে যাতে হাসপাতালে যেতে না পারে, পুজোর পরে যাতে হাসপাতালে ভিড় উঠছে না পড়ে, সেটার দিকে একটু তাকাতে হবে। তাকিয়ে এবারে সেই পুজোটাকে, এটাই নিয়ম নর্মাল, এবং এটাকে মেনে নিতে হবে এই পুজোটাকে। আর এই ভয় লাগছে এখন পুজোর আগে আর কয়েকদিন মাত্র আছে, এই পুজোর আগে যে হারে মার্কেটিং রাস্তাঘাটে লোক দেখছি পুজোর বাজার করছে, কারণ কি হবে আমি জানি না। কিন্তু প্রত্যেকের কাছে হাত জোর করে আমি অনুরোধ করছি, সুবোধ সরকারের 30টি একেবারে সদ্যজাত প্রেমের কবিতা দেশ পত্রিকায় পাঠক পাঠিকারা পড়েছেন সম্প্রতি। তো সেই সুবোধ সরকারই সবাইকে দূরত্ব রাখতে বলছেন, বেরোতে বারণ করছেন, মাস্ক এইতে রাখতে বলছেন। তাহলে এবার পুজোয় প্রেমিক প্রেমিকারা পরস্পরের সঙ্গে কিভাবে উদযাপন করবে বা কি কথা বলবে, সেটা 2 লাইনে সুবোধদাকেই আমি বলে দিতে অনুরোধ করব। প্রেমিক প্রেমিকা তো বাবা ছেলে, মা মেয়ে, না ওই এড়িয়ে যাওয়া উত্তর, এদের মতোই ঘনিষ্ঠ। তবে একটাই উত্তর আছে, কবিতার লাইনে দিলে আরো ভালো লাগবে। এটা মনে নেই, এটা গাতা হয়ে যাবে। আমার একটাই বলার, যে প্রেম ছাড়া আবার পুজো হয়। হ্যাঁ, কিন্তু সবাই দূরে দূরে থাকলে, আর প্রকৃত যারা প্রেমিক প্রেমিকা, ট্যাপার চশমার কাঁচ টেপি যদি মুছে না দেয় তাহলে কি করে? ঠিকানের যে প্রেম আছে তারা বেঁচে যাবে পরস্পরকে মাস্ক পরিয়ে। না, ওই কিছু কিছু সময়ের জন্য মাস্ক না পরলেও, কিন্তু মাস্ক না পরা, মাস্কটা খোলার পরে আর অগ্রসর হওয়ার দরকার নেই। তো আমার কথা হচ্ছে যে এবারের পুজোটাও আমাদের কবিতা যাপনের মতোই একটা টেস্টিং বা হ্যালো টেস্টিং। তো হ্যালো টেস্টিংকে আরও একবার আমাদের তরফ থেকে ধন্যবাদ, ভালোবাসা, যে সেই সুযোগে সুবোধদার সঙ্গে একটা আলাপচারিতা হলো। সবাই ভালো থাকবেন, সবাই পুজোতে সুস্থ থাকুন, সবাই যেন কিন্তু মাস্ক সবার সঙ্গে দেখা হয়। আমরা এত জনকে হারিয়েছি, আর কাউকে হারাতে চাই না, নিজেরাও হারিয়ে যেতে চাই না। এবারে পুজোর তাই একটাই কথা, ভালোবাসা নাও, হারিয়ে যায় না।